নমস্কার, আমি ডাক্তার মৃণাল ব্যানার্জি। আজকে আমি আপনাদের সাথে অ্যালার্জি নিয়ে আলোচনা করব। অ্যালার্জি কি, এর থেকে মুক্তির কি উপায়, কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়টা যেটার জন্য আপনাদেরকে ভিডিও শেষ অবধি আমি থাকতে বলবো, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে অ্যালার্জি ট্রিটমেন্ট। এই অ্যালার্জির সমস্যার কিন্তু কোনো নির্দিষ্ট বয়স নেই। শিশুদেরও যেমন হয়, কিশোরদেরও যেমন হয় এবং প্রাপ্তবয়স্ক মানুষরাও অনেকে এই অ্যালার্জির সমস্যায় ভোগেন। ইদানিংকালে যেসব রোগ নিয়ে মানুষ সবথেকে বেশি চিন্তিত তার মধ্যে একটা হচ্ছে অ্যালার্জি। মেনলি কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হয় সেই বিষয় নিয়ে একটা আলোচনা করা যাক। অ্যালার্জির অনেক কারণ থাকতে পারে, আমি এক এক করে আলোচনা করছি। যেমন ফুলের রেণু থেকে কিন্তু বা পরাগ থেকে অনেকের অ্যালার্জি থাকে। ফুলের রেণু বা পরাগ যখন বাতাসে মিশে যায় সেটা চোখে দেখা যায় না, কিন্তু তার সংস্পর্শে যেসব মানুষের অ্যালার্জি আছে তাদের কিন্তু এই জিনিসটার জন্য, শারীরিক বিক্রিয়ার জন্য একটা স্নিজিং বা কাফ জাতীয় জিনিস ইনিশিয়ালি স্টার্ট হয়। এরপরে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা ধুলো এবং ডাস্ট মাইটস। এই ডাস্ট মাইটস কি? এটা একটা ছোট্ট যেটা আণুবীক্ষণিক পোকা, যেটা আমাদের বিছানায় বা বালিশে থাকে। এরা বেঁচেই থাকে হচ্ছে মানুষের ডেড সেল খেয়ে, মানে আমাদের চামড়ার যে মৃত কোষ, যখন আমরা ঘুমোই তখন বিছানাতে যে ডেড সেলগুলো ঝরে পড়ে, যেটা খালি চোখে দেখা যায় না, সেইগুলো খেয়েই এরা বেঁচে থাকে। এরা আপাত নিরীহ, আর 5 জন মানুষের সাধারণ কোনো রকম সমস্যা না হলেও যারা এই ডাস্ট মাইটসে অ্যালার্জি আছে যাদের, তাদের কিন্তু এইটি খুব ভয়ঙ্কর আকার নেয়। আপনারা অনেকেই দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই নাক দিয়ে প্রচুর পরিমাণে হঠাৎ করে জল ঝরতে আরম্ভ করলো এবং এটা চলতে থাকে ফর নেক্সট 2-3 আওয়ার্স। এইটা কিন্তু মেনলি ডাস্ট মাইটস থেকেই হয়। এছাড়া ঘরের যে ধুলো, এই যে ধুলো যেখানে রোদ পৌঁছয় না, এই জাতীয় ধুলোতেও কিন্তু অনেকের অ্যালার্জি থাকে। এছাড়া বাড়িতে যদি কারোর পোষ্য থাকে, যেমন কুকুর বেড়ালের যে লোম, এই লোমেও কিন্তু দেখা যায় যে অনেকের অ্যালার্জি আছে। এই বিষয়টা নিয়েও আমরা অনেক পেশেন্ট দেখি। হ্যাঁ, পরবর্তীকালে জানা যায় যে তার বাড়িতে একটা কুকুর আছে বা বেড়াল আছে এবং সেই লোম থেকে অনেকের অ্যালার্জি হয়। এরপরে যেটা মেন সবথেকে ইম্পর্টেন্ট, খাবার। বেশিরভাগ মানুষের যেসব খাবারে কোনো সমস্যা হয় না, যেমন ডিম, চিংড়ি মাছ, বেগুন, কিন্তু যারা অ্যালার্জি প্রবণ তাদের কিন্তু এইসব খাবার থেকে শারীরিক একটা বিক্রিয়া হয়, ফলে এই সব খাবারগুলোর থেকেও অনেকের অ্যালার্জি হয়। এরপরে আসছি অ্যালার্জির লক্ষণ নিয়ে আলোচনা করার জন্য। অ্যালার্জির লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। বেশ কিছু মানুষের যেমন অ্যালার্জিতে নাক দিয়ে কাঁচা জল পড়া, গলা খুসখুসে কাশি, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া, এই জাতীয় সমস্যা হয়। অনেকের শ্বাসকষ্ট বা হাঁপানি হয়। অনেকের বেশ কিছু খাবার দাবারের ফলে তার স্কিনে একটা রিয়াকশান হয়, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়, ছোটো ছোটো দানার মতো বেরোয়। এরপরে অ্যালার্জি জিনিসটা যে কীভাবে মানুষের শরীরে ক্ষতি করে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যাক। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। আশা করি এই ব্যাপারটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অ্যালার্জির জন্য আপনাদের যে সমস্যাগুলো হয় সেটা কেন হয় সেটা সম্বন্ধে আপনাদের একটা খুব ভালো আইডিয়া তৈরি হবে। অ্যালার্জি হলে আমাদের শরীরে যেসব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে তার পেছনে যে কারণ হচ্ছে সেই সাবস্টেন্সটা যেটার জন্য তার অ্যালার্জি হচ্ছে। হ্যাঁ, যখন আমাদের শরীরে কোনো অ্যালার্জেন প্রবেশ করে, অ্যালার্জেন মানে হচ্ছে যে জিনিসটাতে ধরুন কারোর অ্যালার্জি আছে, যেটা ডাস্ট মাইটস হলো বা কোনো খাবার হলো, এই জিনিসগুলি যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলিকে ক্ষতিকর জিনিস হিসেবে চিহ্নিত করে এবং এর এগেনস্টে একটা অ্যান্টিবায়োটিক তৈরি হয়। এই অ্যান্টিবায়োটিকটাকে বলা হয় IgE বা ইমিউনোগ্লোবুলিন ই। এই অ্যান্টিবায়োটিক যখন আমাদের শরীরে তৈরি হয়, এটি মাস্ট সেলের সাথে যুক্ত হয়ে একটা হিস্টামিন সিক্রেশন স্টার্ট করে। এই হিস্টামিন আমাদের শরীরে অ্যালার্জির লক্ষণ প্রকাশ করে এবং শ্লেষ্মা ঝিল্লি থেকে নিঃসরণ বাড়িয়ে দেয়, ফলে অতিরিক্ত সর্দি কাশির সমস্যা এবং চুলকানোর একটা সমস্যা তৈরি হয়। এরপরে আসছি হোমিওপ্যাথি প্রসঙ্গে। হোমিওপ্যাথি ওষুধ অ্যালার্জির যে প্রবণতা, এই প্রবণতাটাকে কিন্তু সম্পূর্ণভাবে কমিয়ে দিতে পারে। হ্যাঁ, একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। এই দীর্ঘমেয়াদী চিকিৎসাতে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতায় যে অ্যাবনর্ম্যালিটিটা দেখাচ্ছে, হ্যাঁ, তো এই জায়গাটাতে কিন্তু হোমিওপ্যাথির খুব ভালো রোল আছে। তো এই বিষয়টা নিয়ে আমি আসছি। তার আগে আমরা অ্যালার্জি থেকে কি করে বাঁচবো সেই ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে পার্টিকুলার সাবস্টেন্সে অ্যালার্জি
সেই অ্যালার্জেন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যাতে ধুলো অ্যালার্জি, তাদের ধুলো বা ডাস্ট মাইটস থেকে একটু বেঁচে থাকতে হবে। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর বালিশটাকে যদি বেশ কিছুক্ষণ ধরে রোদ্দুরে রাখা যায় এবং বিছানার চাদর 2-1 দিন অন্তর অন্তর পাল্টানো যায়, তাহলে এই ডাস্ট মাইটসের থেকে আমরা বাঁচতে পারবো। যখন আমরা ফুলের সংস্পর্শে যাব তখন অবশ্যই মাস্ক পরা উচিত। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এছাড়া যেসব খাদ্যদ্রব্যে আমাদের অ্যালার্জি আছে সেই খাদ্যদ্রব্যগুলোকে আমাদের পরিহার করা উচিত। এরপরে আসি এর অ্যালার্জির মেডিকেল টেস্ট কী হয়, কিভাবে বুঝতে হবে। যেসব খাবার দাবারে অ্যালার্জি আছে সেটার জন্য নির্দিষ্ট মেডিকেল টেস্ট আছে। আপনারা কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে অ্যালার্জির টেস্টগুলো করলে কোন কোন খাবারে বা কোন কোন জিনিসে আপনার অ্যালার্জি আছে সেই জিনিসটা সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে এবং সেইগুলোর থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এছাড়া আমাদের IgE টেস্ট যেটা, ইমিউনোগ্লোবুলিন টেস্ট করে দেখে নিতে হবে আপনার শরীরে IgEর মাত্রাটা কত। যদি এটা সহনশীলতার থেকে অনেকটা বেশি থাকে তাহলে তার চিকিৎসা করার খুব প্রয়োজন আছে। মডার্ন মেডিসিনে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ এবং ইমিউনোথেরাপি তারা ব্যবহার করে থাকে, কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু আমরা এই জিনিসটাকে কমপ্লিট কিওরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পরবর্তীকালে এরকম অনেক আমরা কেস দেখতে পাই যেগুলো খাবার বা যেসব সাবস্টেন্সে আগে মানুষের অ্যালার্জি ছিল সেই জায়গার থেকে কিন্তু পরবর্তীকালে সেই মানুষটির আর সেই সমস্যা হচ্ছে না। বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমি আলোচনা করব যেগুলো অ্যালার্জিতে ইউজ হয়। সবার প্রথমে কিছু নোসর, যেমন টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম আমরা ইউজ করে থাকি অ্যালার্জিতে, এগুলো উচ্চ মাত্রায় ইউজ হয়। এছাড়া যে সব ওষুধ যেমন অ্যালার্জিক ম্যানিফেস্টেশন করছে, যেমন সেই সময় অতিরিক্ত নাক দিয়ে জল পড়ছে, ইউফ্রেশিয়া, চোখ জ্বালা করছে, এই সময় এলিয়াম সেপা ইউজ করা হয়। এছাড়া আর্সেনিক আয়োড বলে একটি ওষুধ আছে, তার সাথে অ্যালার্জির ম্যানিফেস্টেশনের অনেক সাদৃশ্য পাওয়া যায় বলে আমরা ব্যবহার করে থাকি। রাস্টাক্স ইউজ করে থাকি। রাস্টাক্স খুব ভালো কাজ করে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনে। স্কিনের অ্যালার্জিতে ডালকামারা আমরা ইউজ করে থাকি, রাস্টাক্সও ইউজ হয়। তো এইসব ওষুধগুলো কিন্তু অ্যালার্জিতে আমরা ব্যবহার করে থাকি। তো ওষুধ কিভাবে কখন খাবেন এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি বলবো না, কারণ এইসব ট্রিটমেন্টগুলো খুব সিরিয়াসলি করা উচিত এবং আপনার বাড়ির নিকটবর্তী কোনো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলে দিব কেস টেকিংয়ের মাধ্যমে আপনার এই সমস্যাটার একটা যাতে সুরাহা হয় তার জন্য একটা স্পেসিফিক মেডিসিনের সিলেকশন তিনি করবেন এবং এটা একটা সঠিক কেস টেকিংয়ের মাধ্যমেই সম্ভব হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলিতেও এই জিনিসটা আছে, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাকে চেক করেই প্রপার মেডিসিন খেতে হয়। যদি খুব অ্যালার্জির সমস্যা হচ্ছে এই সময় ওই এলিয়াম সেপা বা ইউফ্রেশিয়া, রাস্টাক্স এই জাতীয় ওষুধগুলি আপনারা লো পোটেন্সিতে কিছু রিপিটেড ডোজকে একটা রিলিফ পেতে পারেন। ইনিশিয়াল অ্যালার্জিতে অ্যাকোনাইট ন্যাপও খুব ভালো কাজ করে, এই ওষুধটিও আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তবে এটার দীর্ঘমেয়াদী যে ট্রিটমেন্ট সেটা নিজেদের পক্ষে একদমই করা সম্ভব না, তার জন্য একজন সঠিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তারা আপনার দীর্ঘ কেস টেকিংয়ের মাধ্যমে আপনার মায়োজেমেটিক ব্যাকগ্রাউন্ড চেক করে তা আপনার জন্য নির্দিষ্ট যে ওষুধ সেই ওষুধটি দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের আলোচনায় এই অবধিই থাক। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন অ্যালার্জির সমস্যা সম্বন্ধে আপনাদের একটা বেসিক আইডিয়া তৈরি হয়েছে। পরবর্তীকালে যদি এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা রেগুলার আমার ভিউয়ার তাদেরকে বলবো অবশ্যই লাইক বাটনটা প্রেস করলে সেটি আরও অনেক লোকের কাছে পৌঁছবে এবং জিনিসটা সম্বন্ধে আরও অনেক বেশি মানুষের একটা অ্যাওয়ারনেস আসবে। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীকালে অন্য ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।